ঠিক আছে, গত ক্লাসে আমরা ডোজ পড়াইছি আপনাদের, তাই না? ঠিক আছে, ডোজ নিয়ে ফার্মাকোলজির যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলে? ডোজ নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলে? পোসোলজি। ফার্মাকোলজি ব্রাঞ্চ পড়ছি না আমরা, মনে আছে? ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ফার্মেসি, তাই না, টক্সিকোলজি, এগুলো আমরা পড়ছি না? ঠিক আছে, তাহলে ডোজ নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তার নাম কি? পোসোলজি। ঠিক আছে, তাহলে পোসোলজি নিয়ে গত ক্লাস আমরা কথা বলছি, তাই না? আজকে আমরা আলোচনা করব ডোজেস ফর্ম নিয়ে। কি নিয়ে? ডোজেস ফর্ম, আর এরপরে যদি সম্ভব হয় রোট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তাহলে আমাদের একটা আলোচনা হচ্ছে কি ডোজেস ফর্ম। ডোজেস ফর্ম কাকে বলে আমরা গত ক্লাসে পড়ছি। জিসান বলেন, হোয়াট ইজ ডোজেস ফর্ম? ডোজেস ফর্ম, হ্যাঁ, ডোজেস ফর্ম কাকে বলে? একটা মেডিসিন যত প্রকারে তৈরি হতে পারে স্যার, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, সাসপেনশন। ঠিক আছে, তাহলে ডোজেস ফর্ম একটা মেডিসিন যত প্রকারে তৈরি হতে পারে এইভাবে বলা যাবে না। বলছিলাম কি, কোনো একটা নির্দিষ্ট রোটের জন্য কোনো ড্রাগকে যে ফর্মে তৈরি করা হয়, তাহলে একটা নির্দিষ্ট রোড মানে কি, কোন রাস্তায় আমি দিচ্ছি। ঠিক আছে, আমি যখন পায়খানার রাস্তায় ড্রাগ দিব সেটা কি র্যাকটাল রোড। এখন র্যাকটাল রোডে কি আমি ক্যাপসুল দিব, ট্যাবলেট দিব? র্যাকটাল রোডে আমি সাপোজিটরি দিব, তাই না? আবার আমি যখন ইনজেকশন দিব, ইনজেকশন আকারে কি আমি সাপোজিটরি দিব? ইনজেকশন আকারে আমি কি ইনজেক্টেবল প্রোডাক্ট বা কি পাউডার ফর ইনজেকশন, পাউডার ফর সাসপেনশন যেগুলো আছে কি ওগুলো, মানে ইনজেকশনের জন্য যেটা স্টেরাইল প্রোডাক্ট সেটাই দিব, তাই না? আবার আমি যখন বাচ্চাদের খাওয়াবো, বাচ্চাদের কি ট্যাবলেট ক্যাপসুল খাওয়াবো ছোট বাচ্চাদের, তাহলে বাচ্চাদের জন্য কি সিরাপ সাসপেনশন আছে, তাই না? আমি যখন চোখে দিব প্রোডাক্ট তখন কি দিব? ড্রপ দিব। আমি যদি স্কিনের উপর দেই তখন কি ট্যাবলেট ঘষে ঘষে দিব স্কিনের উপর? তাহলে নির্দিষ্ট রোড আছে, আমরা রোডগুলো পড়বো। নির্দিষ্ট রোডের জন্য একটা ড্রাগ একটা ফর্মে, দুইটা ফর্মে, তিনটা ফর্মেও কি থাকতে পারে, কিন্তু ওই নির্দিষ্ট ফর্মে আমি যখন মুখে খাবো তখন কি ট্যাবলেট খাবো, ক্যাপসুল খাবো, সিরাপ খাবো, সাসপেনশন খাবো, তাই না? এটা মুখে খাওয়া ওরাল রোড। তাহলে ওরাল রোডের জন্য কোনো ড্রাগকে যে ফর্মে তৈরি করা হচ্ছে সেটাকে আমি কি বলতেছি? ডোজেস ফর্ম। এবং যে কোনো প্রেসক্রিপশনের প্রথমেই কি দেওয়া থাকে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ডোজেস ফর্মে দেওয়া থাকে, তাই না? আমরা কি লিখি? এভাবে লিখি না? ট্যাবলেট নাপা, তাই না? 500 মিলিগ্রাম 111 5 দিন, এইভাবে তো লিখে দিচ্ছি। তাহলে ট্যাবলেটটা কি? ডোজেস ফর্ম। আমি ইন্ডিকেট করে দিচ্ছি এটা কি মুখে খেতে হবে। আর এখানে যদি আমি দিতাম সাপোজিটরি, তাহলে আমি ইন্ডিকেট করে দিচ্ছি এটা পায়খানার রাস্তায় দিতে হবে। ঠিক আছে, নাকি সাপোজিটরি মুখে খাবে? অনেকেই খায়। ঠিক আছে, তাহলে আপনারা যদি দোকান থেকে ওষুধ দেওয়ার সময় রোডটা না বলে দেন তাহলে কি অনেকে মুখেও খেতে পারে, অস্বাভাবিক কিছুই না। এরকম অনেক হিস্ট্রি দেখা গেছে কি সাপোজিটরি মুখে খেয়ে কি বমি করে দিছে, এরকম অনেক হিস্ট্রি আছে। তার মানে কি সাপোজিটরি যে মুখে খায় না, এটা পায়খানা রাস্তায় ব্যবহার করার জন্য। আবার পায়খানা রাস্তায় কি ভেজাইনাল সাপোজিটরিও আছে না? ভেজাইনাল সাপোজিটরি কিসের জন্য? ভ্যাজাইনাল ক্যাভিটিতে ব্যবহার করার জন্য। মহিলাদের ভ্যাজাইনাল ক্যাভিটিতে কি বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে, তাই না? ভ্যাজাইনাইটিস হতে পারে। তাহলে এই সকল ভ্যাজাইনাইটিসের জন্য আমরা যে ওষুধগুলো দিচ্ছি সেটা কি ভ্যাজাইনাল সাপোজিটরি আকারে দিচ্ছি, অথবা কি সিস্টেমিক রোটেও আমি দিতে পারি। ঠিক আছে, তাহলে মূল কথা ডোজেস ফর্ম কাকে বলবো? একটি নির্দিষ্ট রোডের জন্য, রোডটা ইম্পর্টেন্ট থাকবে, একটা নির্দিষ্ট রোডের জন্য কোনো ড্রাগকে যে ফর্মে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, রোড কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখেন আমাদের নরমাল রোডও আছে, ট্রেন লাইনে কি বাস চালাবেন? বুঝেন? তাহলে ট্রেন লাইন যদি একটা রোড হয় এখানে ট্রেনই চলবে, স্যার এখানে বাস চলবে না। আবার যে বাসের লাইন, এখানে নৌকা চালাবেন, নৌকার লাইনটাই কি আলাদা। তাহলে ওইখানে যদি আমি বুঝি যে নির্দিষ্ট রোডের জন্য যানবাহন আলাদা, তাহলে এখানেও আমাকে মাথায় রাখতে হবে যে কি নির্দিষ্ট রোডের জন্য ড্রাগের ডোজেস ফর্ম কি হবে? আলাদা আলাদা হবে। ঠিক আছে, ওকে। ডোজেস কাকে বলেন? বলেন সাথী, হোয়াট ইজ ডোজেস? এইবার পায়ের সাথে সাথে হাত পা সব ভেঙে ঘরে বসায় রাখবো। ইয়া কই, রুনা কই, খাদিজা কই, রোহান বলেন ডোজেস কাকে বলে? কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কোনো রোগী যে পরিমাণ মেডিসিন বা গ্রহণ করে
তাই হলো ডোজেস আর কি স্যার। যে পরিমাণ মেডিসিন গ্রহণ করে সেটা হচ্ছে ডোজ। পরিমাণটা যখন শুধু থাকবে সেটা কি ডোজ। ডোজ। একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ মেডিসিন গ্রহণ করে এটাকে কি বলে ডোজ। ডোজ বলে। তাহলে ডোজেস আর ডোজের মধ্যে পার্থক্য কি হবে? ডোজেস হলো স্যার যে পরিমাণ মেডিসিন একটি রোগী কতবার কতবার কতদিন আমরা তিনটা জিনিস এখানে বলছিলাম তাই না? কি কি? অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ডোজ, তাই না? অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ডোজ বলতে আমি কি বোঝাচ্ছি? ওকে, অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি আর নাম্বার অফ ডোজ। অ্যামাউন্ট মানে পরিমাণ, তার মানে কতটুকু করে খাবে। অ্যামাউন্ট কতবার খাবে, ফ্রিকোয়েন্সি দিনে 3 বার খাবে, ফ্রিকোয়েন্সি তো কতবার খাবে, লাস্টে কি কত দিন খাবে বা কতগুলা ডোজ খাবে। তাহলে 3 5 15টা ডোজ খাবে সে, তাই না? তাহলে কতটুকু করে কতবার কতদিন খাচ্ছে, এই টোটালটা কি হচ্ছে ডোজেস হচ্ছে। আর শুধু কতটুকু করে খাবে এটা হচ্ছে কি ডোজ। আর কোন ফর্মে খাবে এটা হবে কি ডোজেস ফর্ম, তাই না? লোডিং ডোজ কাকে বলে ম্যাডাম? মিস মিলি, হোয়াট ইজ লোডিং ডোজ? থেরাপি বা চিকিৎসার শুরুতে কোনো ড্রাগের থেরাপিউটিক বলেন নজরুল সাহেব বলেন। থেরাপি আকারে যে ডোজ দেওয়া হয় তাকে লোডিং ডোজ বলে না? থেরাপি মানে এটা স্যার নিলয় বলেন হোয়াট ইজ লোডিং ডোজ? স্যার থেরাপিউটিক্যাল কনসেন্ট্রেশন পাওয়ার জন্য যে ডোজ ব্যবহার করা হয়। যে থেরাপিউটিক ডোজ, তাই না? থেরাপিউটিক কনসেন্ট্রেশন পাওয়ার জন্য তাকে বলা হয় থেরাপিউটিক ডোজ। থেরাপিউটিক ডোজ একটা আছে না? অপটিমাম থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য যে পরিমাণ ড্রাগ ব্যবহার করা হয় তাকে কি থেরাপিউটিক ডোজ বলে। কত ক্লাস করেন নাই? ভেরি গুড। সেলিম সাহেব বলেন দেখি, আপনারা কি পড়া শিখতেছেন না নাকি পড়তেছেন না, কি বলেন? আমি স্যার মিস গ্রামারে গেছিলাম একটা ক্লাস করতে পারি। দেখেন ডোজেস থেকে প্রশ্ন পরীক্ষা আসবে কোনো সন্দেহ নাই, একেবারে নিশ্চিত থাকেন যে পরীক্ষাতে ডোজেস থেকে অবশ্যই প্রশ্ন আসবে। লোডিং ডোজ পারলেন না, মেইনটেনেন্স ডোজ পারবেন, টেস্ট ডোজ পারবেন, অ্যাডাল্ট ডোজ পারবেন, এগুলো সহজ না? পড়লে সহজ, না পড়লে এগুলো কঠিন, তাই না? সাথী বলেন তো অ্যাডাল্ট ডোজ কাকে বলে? আরে নামের ভিতর তো বলেই দিছি, অ্যাডাল্ট ডোজ কাকে বলে? 20 থেকে 60 বছর। হ্যাঁ 20 থেকে ব্রিটিশ, হ্যাঁ নিয়ম অনুযায়ী 20 থেকে 60 বছর বয়সী মানুষের জন্য যে ডোজ তাকে কি অ্যাডাল্ট ডোজ বলা হয়। দেখেন ফার্মাকোলজির বেসিক জিনিস কিন্তু এগুলো। আপনি ড্রাগগুলো পড়তেছেন এটাও ফার্মাকোলজির পার্ট, বাট এই টার্মসগুলোও কিন্তু ফার্মাকোলজির অংশ। আপনি যখন একটা লিফলেট পড়বেন ওই লিফলেটের মধ্যে কিন্তু শুধু ড্রাগের নাম দেওয়া থাকবে না, ড্রাগের ডোজ, ডোজেস ফর্ম, লোডিং ডোজ এত, ম্যাক্সিমাম ডোজ এত, মিনিমাম ডোজ এত, ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি এত, পিক প্লাজমা কনসেন্ট্রেশন এত, রিসিপ্টর বাইন্ডিং এটা, ঠিক আছে, এক্সক্রিয়েশন রেট এত, এই সবগুলো জিনিস থাকবে। এখন আপনি যদি এক্সক্রিয়েশন রেট, প্লাজমা কনসেন্ট্রেশন, পিক, তারপরে কি প্লাজমা হাফ লাইফ, এই জিনিসগুলো যদি না জানেন ওইখানে যে আটকা যাবেন যে এটা কি আবার। তার মানে কি একটা ড্রাগ বা একটা লিফলেট সম্পর্কে পুরোপুরি ধারণা নেওয়ার জন্য আপনার এই টার্মগুলা কি জানা থাকা লাগবে। সেই জন্য আমরা ড্রাগের পাশাপাশি কি এগুলো পড়িয়ে দিচ্ছি আপনাদের, তাই না? ওকে, তাহলে ডোজেস ফর্মে আমরা আসি। কোথায়? ডোজেস ফর্মে। দেখেন আমরা যতগুলা প্রচলিত ডোজেস ফর্ম ইউজ করি, ঠিক আছে, মার্কেটে যত ধরনের ডোজেস ফর্ম আছে, ম্যাক্সিমাম ডোজেস ফর্মগুলোকে আমরা কি 4টা বড় বড় গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সলিড, ঠিক আছে, সলিড, সেমি সলিড, লিকুইড, ইনহেলেশন, তাই না? কি কি ভাগ করতে পারি ডোজেস ফর্মকে? ডোজেস ফর্মকে আমরা ভাগ করতে পারি কি, একটা ডোজেস ফর্ম আছে কি সলিড। সলিড মানে কি শক্ত, তাই না? সলিড ডোজেস ফর্মগুলো কি হবে? শক্ত হবে। এইটার আন্ডারে আবার অনেকগুলা থাকবে, তাই না? সলিড ডোজেস ফর্মের আন্ডারে কি থাকবে? ট্যাবলেট থাকবে, ক্যাপসুল থাকবে। ট্যাবলেট ক্যাপসুল এগুলো কি সলিড না? তাহলে এগুলো কি সলিড ডোজেস ফর্মের ভিতরে থাকবে। এরপর আরেকটা আছে কি সেমি সলিড, সেমি সলিড ডোজেস ফর্ম থাকবে। সেমি সলিড ডোজেস ফর্ম কোনগুলো? যেগুলো লিকুইডও না আবার কি সলিডও না। আমরা যতগুলা অয়েন্টমেন্ট ব্যবহার করতেছি, তাই না, যতগুলা অয়েন্টমেন্ট ব্যবহার করতেছি সবগুলা অয়েন্টমেন্ট কি সেমি সলিড, এগুলো না লিকুইড না কি সলিড, ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা কি বলবো? সেমি সলিড ডোজেস ফর্ম। আরেকটা আছে কি লিকুইড,
একেবারে লিকুইড ডোজেস ফর্ম আছে না, সিরাপ, সাসপেনশন, তাই না? তাহলে সিরাপ, সাসপেনশন সব কার ভিতরে পড়বে? লিকুইড ডোজেস ফর্মের ভিতরে পড়বে। আরেকটা আছে কি ইনহেলার বা ইনহেলেশন, গ্যাসিয়াস, আমরা ডাইরেক্ট বলতেছি গ্যাসিয়াস, তাই না? যেমন আমরা ইনহেলার ব্যবহার করতেছি, নেবুলাইজার ব্যবহার করতেছি, সবগুলা কি গ্যাসিয়াস ফর্মে ব্যবহার করতেছি না? তাহলে আমরা যদি চিন্তা করি আমাদের মার্কেটে যত ধরনের ড্রাগ আছে প্রত্যেকটা ড্রাগ এই চারটার যে কোনো একটা, সেটা অবশ্যই হতে হবে সলিড অর সেমি সলিড অর লিকুইড অর গ্যাসিয়াস। এটার বাইরে আমরা আর কোনো ডোজেস ফর্ম খুঁজেই পাবো না মার্কেটে, ঠিক আছে? এটার বাইরে আমরা আর কোনো ডোজেস ফর্ম খুঁজে পাবো না। এখন লিকুইড ডোজেস ফর্মগুলোর আবার অনেক নাম আছে, সলিড ডোজেস ফর্মগুলোর আবার কি অনেক নাম আছে, ঠিক আছে? সেমি সলিড ডোজেস ফর্মগুলোরও কি নাম ভিন্ন ভিন্ন আছে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের ব্যবহৃত যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলোর ভিতরে ডোজেস ফর্মকে চারটা ভাগে ভাগ করতেছে। এক নম্বর হচ্ছে সলিড ডোজেস ফর্ম, যেগুলো কি শক্ত, সেমি সলিড ডোজেস ফর্ম যেগুলো কি লিকুইডও না আবার সলিডও না, আবার লিকুইড ডোজেস ফর্ম যেগুলো কি একদম পুরোপুরি লিকুইড, আর গ্যাসিয়াস ডোজেস ফর্ম বা ইনহেলেশন এটা কি যেটা একবারে গ্যাস আকার আমরা ব্যবহার করতেছি, তাই না? ওকে, এখন আমরা ডোজেস ফর্মগুলোর একটু পরিচিতি বা নাম জানতে হবে। সলিড ডোজেস ফর্মের মধ্যে ইম্পর্টেন্ট সলিড ডোজেস ফর্ম কি? ট্যাবলেট, ক্যাপসুল, সাপোজিটরিকে আমরা সলিড ডোজেস ফর্মে কি বলতে পারি? সাপোজিটরিকে আমরা কি বলতে পারি? সলিড ডোজেস ফর্মের ভিতরে কি বলতে পারি? তারপর মাইক্রো এনক্যাপসুলেশন, মাইক্রো এনক্যাপসুলেশন এটাকে আমরা কি সলিড ডোজেস ফর্ম আকারে বলতে পারি। তাহলে দেখেন এখানে সলিড ডোজের এক্সাম্পল দেওয়া আছে না, ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, পিল, সাপোজিটরিজ দেওয়া আছে না? তাহলে দেখেন ট্যাবলেটগুলো সব যত ট্যাবলেট আছে সকল ট্যাবলেটগুলোই কি সলিড ডোজেস ফর্ম, ক্যাপসুলগুলো কি সলিড ডোজেস ফর্ম, তাই না? ক্যাপসুলের মধ্যেও কিন্তু আবার ভাগ আছে, ট্যাবলেটের মধ্যেও কিন্তু আবার অনেক ভাগ আছে, বাট নাম যখন ট্যাবলেট এটাকে আমরা কি বলবো? সলিড ডোজেস ফর্ম। এখন ট্যাবলেটের ক্যারেক্টারিস্টিক্স কি এক একটা এক এক রকম হতে পারে। যেমন কোনো ট্যাবলেট দেখবেন পানিতে গুলে খায়, পানিতে দিলেই কি হয়? গলে যায়, ঠিক আছে? ইফারভিসেন্ট ট্যাবলেট এগুলো কি পানিতে দিলেই গলে যাবে। কোনো ট্যাবলেট আবার চুষে চুষে খায়, তাই না? সিবিট খাচ্ছেন না চুষে চুষে, তার মানে কি এক একটা ট্যাবলেট, বলেন কিছু বলতে চাইলেন তো? আচ্ছা সমস্যা নাই। তাহলে এক একটা ট্যাবলেট এক এক ভাবে আমরা গ্রহণ করতেছি, এটার উপর ভিত্তি করে কি ট্যাবলেটগুলোকে আবার বিভিন্ন ক্যাটাগরি থেকে ভাগ করা যায়, ঠিক আছে? কোন ট্যাবলেট কি জিহ্বার নিচে দেয়, তাই না? সাবলিঙ্গুয়াল ট্যাবলেটগুলো নাইট্রোগ্লিসারিন কি জিহ্বার নিচে দিতে পারে, তাই না? হ্যাঁ অ্যাসপিরিন কি ইকোস্প্রিন যেটা, ঠিক আছে, জিহ্বার নিচে দিচ্ছে অ্যানজাইনাল পেনের জন্য। অ্যানজাইনাল পেন কেন হয় ইয়ার সাথে? অ্যানজাইনাল পেন কেন হয়? হার্টের কি প্রবলেম হয়? সেকেন্ড সেমিস্টার আমরা পড়াইছি হোয়াট ইজ অ্যানজাইনা পেক্টোরিস, তাই না? অ্যানজাইনা কেন হয় ইয়া বলেন নিলয়? মাসেলে যে হার্ট মাসেলে যে আর্টারি থাকে, করোনারি করোনারি চর্বি জমে, আর্টারিতে, হ্যাঁ করোনারি আর্টারিতে যদি চর্বি জমে যায়, ব্লক হয়ে যায়, এটার নাম কি? এই টার্মটার নাম কি? এনজাইনা পেক্টোরিস। না, অ্যানজাইনাল পেক্টোরিস তো আলটিমেট ইফেক্ট, এই টার্মটার নাম হচ্ছে কি অ্যাথেরোস্ক্লেরোসিস, তাই না? হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে কি হবে? করোনারি আর্টারি ব্লক হয়ে যাবে, এদিক দিয়ে কি অক্সিজেন সরবরাহ কমে যাবে, রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে আলটিমেট কি হার্টে এক ধরনের আনস্টেবল পেইন হবে। এই পেইনটার জন্য আমরা কি দিচ্ছি? ইকোস্প্রিন দিচ্ছি না, নাইট্রোগ্লিসারিন দিচ্ছি না? তাহলে ইকোস্প্রিন নাইট্রোগ্লিসারিনের দুই ধরনের ইফেক্ট, বাট কি কাজ করতেছে এটা? নাইট্রোগ্লিসারিন যখন কাজ করবে, নাইট্রোগ্লিসারিনের একটা গ্রুপের নাম কি? করোনারি ভ্যাসোডাইলিউটর। কি বলে? করোনারি ভ্যাসোডাইলেটর। তাহলে ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে আছে, এটাকে কি করে দিচ্ছে? প্রসারিত করে দিচ্ছে নাইট্রোগ্লিসারিন। তাহলে প্রসারিত করে দিলে রক্ত বেশি যাবে না? রক্ত বেশি গেলে বুক ব্যথা কি হবে? কমে যাবে। আবার যেটা ইকোস্প্রিন বলতেছেন, ইকোস্প্রিন কি কাজ করতেছে? ইকোস্প্রিন হচ্ছে কি অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট দেয়, ঠিক আছে? আমরা জানি ইকোস্প্রিন হচ্ছে কি NSAID গ্রুপের ড্রাগ, কিছুদিন পরে আমরা এটা পড়বো। ফার্মাকোলজি যেহেতু পড়তেছেন, আমাদের একটা গ্রুপ আছে অ্যান্টি ইনফ্লামেটরি, ঠিক আছে? তাহলে NSAID গ্রুপের ড্রাগের একটা প্রপার্টিজ হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট, ঠিক আছে? যদি নন সিলেক্টিভ হয়ে থাকে তাহলে সবারই কি আছে? অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট আছে। তার মানে কি এরা প্লাটিলেটের বিরুদ্ধে কাজ করতেছে। সেই ক্ষেত্রে কি হবে? রক্তটাকে পাতলা করবে। তাহলে পাতলা রক্তটা কি হবে? বেশি পরিমাণে ওই দিক দিয়ে কি যেতে পারবে, আলটিমেট কি হবে? ওইখানে যে অক্সিজেনের অভাব ছিল সেই অক্সিজেনের অভাবটা কি ফিল আপ হয়ে যাবে, ব্যথাটা কি কমে যাবে, ঠিক আছে? এটা আলাদা বিষয়। কিন্তু আমরা জিহ্বার নিচে কেন দিচ্ছি?
দেখেন আমরা যে রোডে ড্রাগ ব্যবহার করি না কেন আমাদের মূল উদ্দেশ্য কিন্তু কি রক্তে পৌঁছানো। তাহলে যে ড্রাগ যেখান থেকে বেশি রক্তে পৌঁছাবে, যে ড্রাগ যেখান থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে, ওই ড্রাগকে আমরা ওইখানেই দিব। যেমন ইনসুলিনকে কখনো দেখছেন ট্যাবলেট ক্যাপসুল এই আকারে খেতে? যদি থাকতো কত সুবিধা হতো, মানুষের ইনজেকশন নেওয়া থেকে বেঁচে যাইতো, তাই না? ইনসুলিন আপনাকে কি সাবকিউটেনিয়াস লেয়ারেই দেওয়া লাগতেছে, কারণ কি ইনসুলিনের ম্যাক্সিমাম অ্যাবজর্পশন কি ওই সাবকিউটেনিয়াস লেয়ার থেকে হয়। আবার আরেকটা প্রবলেম, আমরা মুখ দিয়ে যে জিনিসটা খাবো ওইটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা মুখ দিয়ে যে জিনিস খাবো সেটা সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি হবে, মিক্সড আপ হবে, তাই না? কারণ আমার পেটের ভিতর কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি মুখ দিয়ে যে জিনিস খাবো এটা কই যাবো, লাংসে যাবে না পেটে যাবে? আমি মুখ দিয়ে যে জিনিসটা ঢুকাবো সেটা কি যদি বায়বীয় পদার্থ হয় কই যাবে, লাংসে যাবে। মুখ দিয়ে যা ঢুকাবো বায়বীয় পদার্থ যদি হয় লাংসে যাবে, সলিড পদার্থ যদি হয় স্টোমাকে যাবে, কারণ সলিড পদার্থ আপনাকে গিলতে হবে। বায়বীয় পদার্থ কি গিলার দরকার হয় না, এমনি কি ভিতরে ঢুকে যাবে। আর গিলার জন্য আমরা জানি আমাদের এপিগ্লটিস কি করবে, বন্ধ করে দিবে রেসপিরেটরি ট্র্যাক্টটাকে, তাই না? এটা আমরা পড়ে আসছি। দেখেন আমরা তো বারবারই বলতেছি অ্যানাটমি ফিজিওলজি ডিজিজ একটার সাথে আরেকটা রিলেটেড থাকবে, সবসময় এটা মনে রাখতে হবে, কারণ একটা বোঝার জন্য আরেকটা আপনাকে কি সবসময় রাখতেই হবে নিজের কাছে, ঠিক আছে? আমরা অনেক সময় এইভাবে বলি যে যারা অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে ভালো জানে না, ঠিক আছে, তাদের আসলে প্র্যাকটিস করানো ঠিক না। কারণ কি এরাই কিন্তু সিম্পটোমেটিক প্র্যাকটিস করতেছে। কি হয়েছে, জ্বর হয়েছে, জ্বরের জন্য মুখস্থ করে নিছে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, আর ভিটামিন সি একদম মুখস্থ করে নিছে। এখন জ্বর যাই হোক, জ্বর ডেঙ্গুর কারণে হোক, জ্বর কি চিকুনগুনিয়ার কারণে হোক, করোনার কারণে হোক, জিনিস একই দিবে, ঠিক আছে? তার মানে কি অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে আপনার কি কোনোভাবে প্র্যাকটিস করা ঠিক না। আপনি ওষুধের দোকান দিয়ে ওষুধ বিক্রি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিস করতে হলে রুগী তো আপনার সামনে, রুগীটা অ্যানাটমি ফিজিওলজি না, রুগী যেটা আসতেছে সেটা তো অ্যানাটমি ফিজিওলজি। তাহলে কি তার দেহে কি ঘটছে, একটা রোগ হয়েছে, রোগ হচ্ছে কি প্যাথোলজিক্যাল কন্ডিশন। প্যাথোলজিক্যাল কন্ডিশনটা কখন হয়, ডিজিজ যখন হয়। ডিজিজ কাকে বলে, অ্যাবনরমাল অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল কন্ডিশন, তাই না? তাহলে ডিজিজের প্রথম কথা আমরা পড়ছি অ্যাবনরমাল অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল কন্ডিশনকে কি বলে, ডিজিজ বলে। তাহলে এতটুকু যদি আমার মাথায় থাকে যে আমাদের বডির কোনো একটা পরিবেশ, কোনো একটা জিনিস অ্যাবনরমাল হয়ে যাওয়াটাই হচ্ছে রোগ, তাহলে নরমাল কি ছিল এটা আমার জানতে হবে, ঠিক আছে? আপনি যদি নরমাল জিনিসটা না জানেন অ্যাবনরমালটা বুঝবেন কিভাবে, ঠিক আছে? আপনি কোনোদিনও জানেন না কি যে সূর্য, মনে করেন আপনি সারাদিন খালি দিনই দেখেন, রাত কখনো দেখেন নাই, তাহলে রাতের অভাব আপনি বুঝবেন, ঠিক আছে? আপনাকে যদি আমরা কি মহাকাশে রেখে দেই, ওইখানে তো আর পৃথিবী ঘুরতেছে না, তাই না? তাহলে কি হবে, আপনি সবসময় দিন দেখবেন, কারণ সূর্য সারাদিন কি করতেছে, আপনাকে আলো দিচ্ছে, তাহলে আপনি বুঝবেন রাত নামে কিছু আছে। একই বিষয়, আপনি যদি নরমাল কন্ডিশনটা না জানেন তাহলে কি হবে না, অ্যাবনরমাল কন্ডিশনটাও আমরা বুঝবো না, ঠিক আছে? আপনি যদি অ্যানিমিয়া বুঝতে চান আপনাকে কি বুঝতে হবে ম্যাডাম, রক্ত স্বল্পতা, এটা তো বাচ্চারাও জানে। আমাকে বলছে অ্যানিমিয়া যদি বুঝতে চান আপনাকে কি বুঝতে হবে, কোন জিনিসটা সম্পর্কে ভালো জানতে হবে? শুধু ব্লাড, ব্লাড কি শুধু পুরাটা ব্লাড, স্পেসিফিক করে বলেন। ব্লাড সেল সম্পর্কে জানতে হবে, জানতে হবে হিমোগ্লোবিন সম্পর্কে। তাহলে এখন আপনি হিমোগ্লোবিনের নামই শোনেন নাই কোনোদিন, অথচ আপনি অ্যানিমিয়া রোগীর চিকিৎসা দিচ্ছেন। এটা একটা প্যারাডক্স, বাংলাদেশে এটা সম্ভব, ঠিক আছে? একজন এলএমএফ ডাক্তার 100 রোগী দেখে, এরপরে কি অ্যানিমিয়ার রোগীও এখানে অনেক দেখে, সে হিমোগ্লোবিনের নামও কোনোদিন শুনে না। যাই যদি জিজ্ঞেস করেন ভাই হিমোগ্লোবিন কি, আকাশ থেকে বলবে হিমোগ্লোবিন আবার কি, ঠিক আছে? অথচ সে চিকিৎসা দিচ্ছে, ঠিক আছে? ইটস এ প্যারাডক্স। এবং এরাই বলবে যে কি ক্যান্সার মানে সর্বরোগের চিকিৎসা, সর্বরোগের মহৌষধ, ঠিক আছে? কোনো একটা ড্রাগ বানায় ওইটা কি আপনাকে খাওয়াবে। হোমিওপ্যাথিতেও দেখবেন এরকম আছে, তাই না? কোনো রোগী ছাড়ে না তো স্যার, সব ওষুধ। আমরা খারাপ কিছুই বলতেছি না, আমরা শুধু এইটুকু বলতেছি যদি 10টা রোগ সম্পর্কে আপনি ভালো করে জানেন, 10টা রোগ সম্পর্কে ডিটেইলস জেনে এই 10টা রোগের চিকিৎসা করেন, অন্য কোনো রোগ সম্পর্কে আপনার জানার দরকার নাই। যদি এই 10টা রোগী পান তাহলে কি এই 10টা রোগীর চিকিৎসা করেন, বাকি রোগগুলো আপনার দেখতে হবে না। কিন্তু এই 10টা যার চিকিৎসা করবেন ওইটার কি A to Z আপনাকে কি জানতে হবে।
এর চেয়ে বেশি জানারও আপনার কি দরকার না। আপনি যদি আরো যত বেশি জানবেন তত কি বেশি চিকিৎসা করবেন, কিন্তু না জেনে চোখ বন্ধ করে অন্ধকারের মধ্যে গুলি মারবেন, এটা হবে না। কারণ আমরা বারবারই বলতেছি যে প্রত্যেক মেডিসিনই কি বিষ, এক একটা মেডিসিন বিষ। এই বিষটা শরীরের জন্য ক্ষতিকর, আবার এই বিষটাই শরীরের জন্য উপকারী। কখন? বিষটা যখন আমরা নির্দিষ্ট ইন্ডিকেশনে নির্দিষ্ট মাত্রায় সেবন করি, সেটা আমার জন্য কি উপকারী। আবার বিষটা যখন আমি নির্দিষ্ট মাত্রা বাদ দিয়ে নির্দিষ্ট কারণ বাদ দিয়ে সেবন করি, এটা আমার জন্য কি বিষ। তাহলে কি দেখেন, ফার্মাসিস্ট ডাক্তারদের হাত একটা জাদু। এই জাদুটা এরকম জাদু যে কি হয়, এখানে এই জাদুর কবলে পড়ে কি হয়ে যায়, বিষটা ওষুধ হয়ে যায়। আবার ওষুধটাও কি হয়ে যেতে পারে, বিষ হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখেন আমি যদি এটা আপনাকে এত কিছু বলতাম না, যদি আপনি নিজের চিকিৎসা নিজে করতেন, তাহলে আপনি নিজে বিষ খাচ্ছেন, যা ইচ্ছা করেন, এটা আপনার জীবন, আপনার লাইফ, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। কিন্তু যখন আপনি আরেকজনের চিকিৎসা করতেছেন, এখানে কিন্তু আমাদের কথা আছে, তাই না? আপনার লাইফে আপনি বিষ খান, যা ইচ্ছা তা খান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন আরেকজনকে দিচ্ছেন, ডাক্তাররা কি নিজে খায়? ওষুধ প্রেসক্রিপশন করে কি নিজে খায়? কাকে দেয়? অন্যকে দেয়। এখন আপনার কাছে যখন কোনো রোগী আসবে, আপনি যখন মেডিসিন দিচ্ছেন, আপনিই খাবেন, আরেকজনকে দিচ্ছেন। এখন আপনি বিষ খেলে আমি কিছুই বলতাম না, বাট আরেকজনকে যদি আপনি বিষ দেন নির্দিষ্ট নিয়ম ছাড়া, তাহলে কিন্তু আপনাকে ধরা হবে। এর জন্যই কিন্তু যত রেগুলেটরি সংস্থা, তাই না? সেই জন্য ভালো করে শিখেন, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমাকে বলতে পারেন না শিখে তো অনেকে কাজ করতেছে, না শিখে অনেকে কাজ করতেছে না, অনেকে ম্যাল প্র্যাকটিস করতেছে, তাই না? এখন আপনারা যদি শিখে করেন, তাহলে ওরা কি বুঝবে যে ওরা না শিখে কি ভুল করছে। বাট একটা দেশের সবাই যদি অশিক্ষিত হয়, তাহলে আর শিক্ষিত মানুষ বুঝবে কে যে কে শিক্ষিত না? সবাই তো আমার মতোই, তাই না? এখন আপনারা যদি ভালো প্র্যাকটিস করেন, তাহলেই কি হবে, ওরা বুঝবে যে ওদেরও কি শেখার দরকার আছে। বাট আপনারা যে যদি ওদের মতোই করেন, তাহলে ওরা বুঝবে যে আমরা না শিখে ভালো করছি, ওরা এত কষ্ট করে শিখাইছে আমাদের মতো। ঠিক আছে, আপনাকে ওদের থেকে আলাদা হতে হবে সব দিক দিয়ে, কথা বার্তায়, চাল চলন, সবকিছুতে। ওকে, তাহলে সলিড ডোজেস ফর্মগুলো আমরা কি পেলাম, এখানে দিয়ে দেওয়া আছে, দেখেন। ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, পিল, সাপোজিটরি। সেমি সলিড গুলা কি দেওয়া আছে, অয়েন্টমেন্ট, পেস্ট, ক্রিম, জেল, সবগুলা প্রোডাক্ট আমরা জানি। লিকুইড প্রিপারেশন, ওরাল লিকুইড প্রিপারেশন গুলো আবার দুই ধরনের আছে, তাই না? লিকুইড প্রিপারেশন গুলো দুই ধরনের বলতে কি বোঝাচ্ছি, দেখেন এক ধরনের লিকুইড প্রিপারেশন আছে যেটা আমরা মুখে খাই, তাই না? যেমন সাসপেনশন, ইমালশন, এগুলো আমরা কি মুখে খাচ্ছি। এখন এই লিকুইড প্রিপারেশন গুলোর কোনো স্টেরিলাইজেশনের দরকার নাই, মানে কি ওই জীবাণুমুক্ত প্রক্রিয়াটা এত স্ট্রিক্ট হওয়ার কি দরকার নাই। কারণ কি আমরা এটা মুখে খাচ্ছি, আমাদের গাটের ইন্টেস্টাইনে যে লেয়ার আছে, লেয়ার ভেদ করে সে কি রক্তে যাবে। কিন্তু আরেকটা লিকুইড প্রিপারেশন আছে যেটা আমরা খাচ্ছি না, ইনজেকশন আকারে দিচ্ছি। তাহলে যে প্রোডাক্টটা আমি ইনজেকশন আকারে দিচ্ছি, রক্তের ভিতরে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, ওই প্রোডাক্টটার ভিতরে যদি একটা জীবাণু থাকে, যদি জীবাণুর কোনো ক্ষতিকর কেমিক্যালও থাকে, পাইরোজেনও যদি থাকে, তাহলে কিন্তু আপনার শরীরের জন্য সিরিয়াস ইফেক্ট হবে। তাহলে এই সাসপেনশন লিকুইড প্রিপারেশনগুলো, একটা হচ্ছে ওরাল লিকুইড প্রিপারেশন, আরেকটা হচ্ছে কি প্যারেন্টেরাল লিকুইড প্রিপারেশন। প্যারেন্টেরাল মানে কি, যেটা আমরা ইনজেকশনের জন্য ব্যবহার করি। কিসের জন্য? ইনজেকশনের জন্য ব্যবহার করি। তাহলে লিকুইড প্রিপারেশন ছাড়া কি ইনজেকশন দেওয়া যায়? ঠিক আছে, এটা কি, এটা আমরা আইভি ইয়া দেই না, স্যালাইন দিচ্ছেন না, এটা কি সলিড লিকুইড না? কিন্তু এই লিকুইডটা শুধু লিকুইড না, এই লিকুইডটা হচ্ছে কি স্টেরিলাইজড লিকুইড। ঠিক আছে, এটা একদম জীবাণু মুক্ত। ঠিক আছে, শুধু জীবাণু না, পাইরোজেন ফ্রি। পাইরোজেন কি আমরা পড়ছি না? হোয়াট ইজ পাইরোজেন বলেন তো? কি রিলিজ করে ব্যাকটেরিয়া? হ্যাঁ, তাহলে পাইরোজেন হচ্ছে কি এক ধরনের কেমিক্যাল এজেন্ট, যেটা কি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্যারাসাইটের শরীর থেকে কি হয়, রিলিজ হয়। ঠিক আছে, তাহলে এটা এমন একটা পানি যে পানিটা কি পাইরোজেন ফ্রি পানি। আমরা ওয়াটারের ক্লাসিফিকেশন করছিলাম, মনে আছে আপনাদের? যে আমরা যদি পানি যেটা আমরা খাচ্ছি, এটা কি পানি বলেন? একটা পিউরিফাইড ওয়াটার, একটা কি নন পিউরিফাইড ওয়াটার, তাই না? পিউরিফাইড ওয়াটারটা কি বলেন? একটা মিনারেল ওয়াটার আছে, তাই না? মিনারেল ওয়াটারটা কি করে খাই আমরা, তাই না? সেই পানির কিন্তু একটা স্বাদ আছে, তাই না? এই যে পানির স্বাদটা, এই স্বাদটা কিসের জন্য লাগে? পানিতে বিভিন্ন ধরনের লবণের উপস্থিতি থাকে সুনির্দিষ্ট মাত্রায়, সেই জন্য এটা থেকে একটা স্বাদ থাকে। আরেকটা আছে ডিমিনারেলাইজড ওয়াটার।
কি থাকে না। ডিমিনারেলাইজড ওয়াটার কোথায় ব্যবহার করি? ডিস্টিল ওয়াটার বলি না আমরা? হুম। ডিস্টিল ওয়াটার আমরা ব্যাটারিতে বিভিন্ন জায়গায় পানি দিচ্ছি না, ঠিক আছে, ওইখানে আমরা কি ডিস্টিল ওয়াটার ব্যবহার করি। তারপর কেমিক্যাল ল্যাবে দেখবেন ডিস্টিল ওয়াটার ব্যবহার করে। কারণ কি, আপনি ল্যাবে যদি কোনো রিয়াকশন করেন, ওই রিয়াকশনের ভিতরে যদি লবণ থাকে, তাহলে রিয়াকশনের গতি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, রিয়াকশনের কি ইয়াটা ভুল আসবে। সেই জন্য ওইটা কি একদম লবণ ফ্রি করে শুধু পানি দিয়ে রিয়াকশনটা করা হয়। আরেকটা হচ্ছে কি ওয়াটার ফর ইনজেকশন, আরেকটা কি ওয়াটার ফর ইনজেকশন। তাহলে মিনারেল ওয়াটার আমরা খাই, ডিমিনারেলাইজ ওয়াটার আমরা খেতে পারবো না, খেতে পারবো কিন্তু কোনো স্বাদ লাগবে না। তারপরে কি ওয়াটার ফর ইনজেকশন, আপনি ওই যে দেখেন না ইনজেকশন দেওয়ার জন্য এতটুকু এতটুকু শিশিতে পানি বিক্রি করে, ঠিক আছে, ওইটা কিন্তু ডিস্টিল ওয়াটার না, ওয়াটার ফর ইনজেকশন। এটা পাইরোজেন ফ্রি ওয়াটার। আর এটাতে পাইরোজেন থাকতে পারে কিন্তু কোনো মিনারেল থাকবে না, আর এটাতে মিনারেল পাইরোজেন সবই থাকবে, কারণ এটা আমরা শুধু কি খাবো। ওকে, তাহলে দেখেন একটা হচ্ছে ওরাল প্রিপারেশন। ওরাল প্রিপারেশন গুলোর ভিতরে আমরা কি বলবো? সিরাপ, সাসপেনশন, ইমালশন, যেগুলো আমরা কি মুখ দিয়ে খাচ্ছি। আরেকটা হচ্ছে কি আইভি ইনজেকশন, আইভি ইনফিউশন, আইএম ইনজেকশন, তাই না, সাবকিউটেনিয়াস ইনজেকশন, সবগুলা কি হতে হবে? স্টেরিলাইজড প্রোডাক্ট হতে হবে, ঠিক আছে। এখানে দুইটা প্রোডাক্টের কথা বলছে দেখেন, একটা হচ্ছে লিকুইড প্রিপারেশন, ওরাল লিকুইড প্রিপারেশন, ইনজেক্টেবল লিকুইড প্রিপারেশন, ইনফিউশন বা ইনজেক্ট। ইনফিউশন মানে কি লার্জ অ্যামাউন্ট, ইনফিউশন মানে কি লার্জ অ্যামাউন্ট, ইনজেকশন মানে কি দেখেন অ্যামাউন্টটা যদি কি লেস দেন 50 ml হয়, লেস দেন 50 ml হয়, তাহলে এটাকে আমরা ইনজেকশন বলতে পারবো। অ্যামাউন্টটা যদি কি গ্রেটার দেন 50 ml হয়, তাহলে এটাকে নাম হবে কি ইনফিউশন। দুইটা নাম, একটা হচ্ছে ইনজেকশন, আরেকটা হচ্ছে কি ইনফিউশন, ঠিক আছে। ইনফিউশন মানে কি সেটা 500 ml হতে পারে, 100 ml হতে পারে, 1000 ml হতে পারে, ঠিক আছে। বাট যখন আমি ইনজেকশন বলবো তখন কিন্তু কি লেস দেন 50 ml, অবশ্যই 50 ml এর কম হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইনফিউশন শুধুমাত্র একটা রোডেই দেওয়া যায়, সেটা হচ্ছে কি আইভি রোড, ঠিক আছে। তার মানে ইন্ট্রাভেনাসলি শুধু ইনফিউশন দেওয়া যায়, ইনজেকশন কিন্তু মাংসে দেওয়া যায়, ইনজেকশন কিন্তু সাবকিউটেনিয়াসলি দেওয়া যায়, ইনজেকশন কিন্তু চামড়ার মধ্যেও কি দেওয়া যায়। তাহলে ইনজেকশন দেওয়ার অনেকগুলো জায়গা আছে, আবার কি শিরার ভিতরেও দেওয়া যায়, কিন্তু ইনফিউশন দেওয়ার জায়গা কিন্তু একটাই, শুধুমাত্র শিরা, ঠিক আছে। আপনি কি মাংসে যদি স্যালাইন দেন কি লাভ হবে? যে দিক দিয়ে দিবেন ওই দিক দিয়ে কি বেরোতে থাকবে, ফুলে যাবে, তাই না? ওকে, এরপরে গ্যাসিয়াস প্রিপারেশন গুলো দেখেন, অ্যারোসল, নেবুলাইজার গ্যাস, তাই না, ইনহেলার, এগুলো আছে। এখন আমরা পড়বো এই যে সলিড ডোজেস ফর্ম, প্রত্যেকটা ডেফিনেশন করতে হবে, কাকে বলে অ্যাটলিস্ট, ট্যাবলেট কাকে বলে, ঠিক আছে। এরপরে ক্যাপসুল কাকে বলে, মাইক্রোইন ক্যাপসুল কাকে বলে, তাহলে ডোজেস ফর্মগুলোর সংজ্ঞা আমাদেরকে শিখতে হবে। তাহলে প্রথমে আসেন ট্যাবলেট কাকে বলে। ট্যাবলেট হচ্ছে কি একটা সলিড ডোজেস ফর্ম, ঠিক আছে, যেটা আমরা তৈরি করি কি কম্প্রেশনের মাধ্যমে। কিসের? কম্প্রেশনের মাধ্যমে। তাহলে চাপ দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, ডায়াস দিয়ে কি করা হয়, চাপ দিয়ে কম্প্রেস করে কি জিনিসটাকে তৈরি করা হয়। দেখেন সংজ্ঞাটা দিয়ে হচ্ছে, ট্যাবলেট হলো বিভিন্ন আকৃতির কম্প্রেস সলিড ডোজেস ফর্ম, যেটা কি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে কখনো এক্সিপিয়েন্ট বা সাহায্যকারী উপাদান উপস্থিত থাকে, কখনো উপস্থিত থাকে না, ঠিক আছে। ড্রাগ এবং মেডিসিনের পার্থক্য কি মিস মিলি? ড্রাগ হলো মেডিসিনের পার্থক্য, ড্রাগ হলো মেডিসিনের অ্যাক্টিভ ফর্ম, আর মেডিসিন হলো মিশ্রিত এবং সাহায্যকারী, মিশ্রিত এবং ড্রাগ এবং সাহায্যকারী উপাদান। অ্যাক্টিভ উপাদানের সাথে এক্সিপিয়েন্ট যোগ করলেই আমরা মেডিসিন পাই, আর কি ড্রাগ বলেন নিলয়, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ড্রাগ এন্ড মেডিসিন? ড্রাগের কোনো ডোজ থাকে, মেডিসিনের ডোজ থাকে নির্দিষ্ট। হ্যাঁ, ড্রাগের কোনো ডোজেস ফর্ম থাকে না, মেডিসিনের ডোজেস ফর্ম থাকে, আর কি সকল মেডিসিনই ড্রাগ, কিন্তু সব ড্রাগ মেডিসিন না। হ্যাঁ, সকল মেডিসিনই ড্রাগ, সব ড্রাগ কি মেডিসিন না, আর কি মেডিসিন কাকে ইন্ডিকেট করে? মেডিসিন সবসময় ব্র্যান্ড নেমকে ইন্ডিকেট করে, তাই না? আমি যখন নাপা ট্যাবলেট বলবো তাহলে কি ট্যাবলেট নাপা কাকে ইন্ডিকেট করতেছে? বেক্সিমকোকে। আবার যদি বলি এইস কাকে ইন্ডিকেট করবে? স্কয়ারকে ইন্ডিকেট করবে। যদি বলি টামেন কাকে ইন্ডিকেট করবে? স্কেফকে ইন্ডিকেট করবে। যদি বলি ফাস্ট
কাকে ইন্ডিকেট করবে? অ্যাকমিকে ইন্ডিকেট করবে, তাই না? তাহলে ব্র্যান্ড নেম বা মেডিসিনের নামগুলো সবসময় কি ব্র্যান্ড নেমকে ইন্ডিকেট করে। আর যদি আমি বলি প্যারাসিটামল, তাহলে কিন্তু জেনেরিককে ইন্ডিকেট করবে। প্যারাসিটামল কি কোনো কোম্পানির হতে পারে? প্যারাসিটামল স্কয়ারেরও হবে না, বেক্সিমকোরও হবে না। প্যারাসিটামল ইজ এ জেনেরিক। এখন আমি প্যারাসিটামল দিয়ে যদি ট্যাবলেট তৈরি করি, তাহলে আমার প্যারাসিটামলের ট্যাবলেট আমারটা হবে। আপনি যদি তৈরি করেন, আপনার একটা নাম থাকবে। সরকারি যে ওষুধগুলো একটু বলতেন সেগুলো। কোনটা? সরকারি প্রত্যেকটা ওষুধেরই কি ব্র্যান্ড নেম আছে। এসেনশিয়াল ড্রাগসের প্রত্যেকটা ওষুধের কি আছে? ব্র্যান্ড নেম আছে। এখন কোন কোম্পানি কি করে, যেমন সরকারি অনেক ওষুধ কি এসেনশিয়াল ড্রাগস নিজেও তৈরি করে না, অপসোনিনের কাছ থেকে তৈরি করে নেয়, বেক্সিমকোর কাছ থেকে কি তৈরি করে নেয়, কারণ নিজের ক্যাপাসিটি কি। ওগুলোতে জেনেরিক নামগুলো থাকে। হ্যাঁ, কথা বুঝেন যে ওইখানে কি, যেমন কিছু কিছু কোম্পানি থাকে, কোম্পানিগুলোতে কি থাকে, ওরা জেনেরিক নামেই কি করে, জেনেরিক নামটাকে ব্র্যান্ড হিসাবে ইউজ করে, তাই না? বাংলাদেশে এরকম কোম্পানি নাই, ঠিক আছে? দেখবেন একটা কোম্পানি আছে কি এর সব প্রোডাক্টই কি ম্যাক্সিমামই জেনেরিক নামে। আবার দেখেন গণস্বাস্থ্যের প্রোডাক্টগুলো দেখেন সবগুলো কি জি দেওয়া, জি অ্যামোক্সিসিলিন, জি অ্যাম্পিসিলিন, সবগুলা কি ওই জেনেরিক নামের সাথে কি শুধু জি দেওয়া। তাহলে আমি কি নামে ছাড়তেছি ওইটাই আমার ব্র্যান্ড। এখন আমি যদি জেনেরিক নামে ছাড়ি, সবার আগে যদি আমি ছেড়ে ফেলি, তাহলে কিন্তু এই জেনেরিক নামে আর কেউ ছাড়তে পারবে না, ঠিক আছে? যদি আমাদের গভর্নমেন্টের প্রোডাক্ট এরকম না থাকে, তাহলে গভর্নমেন্ট কি করবে? আগে নিশ্চয়ই এটা নিজেরাই তৈরি করে নিছে যে জেনেরিক নামে আর কেউ তৈরি করতে পারবে না, কিন্তু কি গভর্নমেন্টের প্রোডাক্টও কোনো না কোনো কোম্পানির কাছ থেকে নিয়ে আসে। ওকে, তার মানে কি ওরা জেনেরিকটাকেই ব্র্যান্ড বানায় দিচ্ছে, এবং এটাতে কিন্তু বেশ ভালো সুবিধা পাচ্ছে, তাই না? সুবিধাটা হচ্ছে কি, যদি কেউ বলে যে অ্যাজিথ্রোমাইসিন দেন আমাকে, তাহলে কিন্তু আমি ওই কোম্পানির প্রোডাক্ট কি দিয়ে দিতে পারছি, তাই না? কিন্তু যদি আমাকে কেউ বলে জিম্যাক্স দেন, তাহলে কিন্তু আমাকে জিম্যাক্সই দিতে হবে, তাই না? এটা হচ্ছে কি ব্র্যান্ড জেনেরিকের ভিতর বেসিক পার্থক্য। ওকে, আচ্ছা ক্যাপসুলে যান, ট্যাবলেটের বাকি জিনিস